হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসিছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় উপস্থিত 46তম বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী মেলাতে। এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী শক্তি দ্বারা দ্বারা নির্মিত বিভিন্ন প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমরা সেই সকল স্টলে এক এক করে ঘুরে ঘুরে দেখবো কে কে কেমন কি প্রজেক্ট বানিয়েছে। তাহলে চলুন এখন যে সকলের প্রজেক্টগুলো দেখা যাক। এখন আমরা আছি শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, অর্থাৎ সেটাই আমাদের স্টল। প্রথমে আমরা আমাদের স্টলটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। তাহলে আসেন। আমরা আমরা বানাইছি একটা স্মার্ট রোবট, যার নাম দিয়েছি 3.1। এই রোবটটা 3.1 নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই একটা রোবটের হচ্ছে 3 ধরনের ফিচার্স আছে। এটা হচ্ছে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স নিতে পারে, একজন স্টুডেন্টের পালস মনিটাইজ করতে পারে তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের কারণে, এবং সিকিউরিটির কাজ হিসাবে ফায়ার অ্যালার্মের সিস্টেম আছে এটার। তাহলে এক এক করে ফিচার্স গুলো এক্সপ্লেন করা যাক। ফার্স্টলি এটা হচ্ছে আরএফআইডি ট্যাগের মাধ্যমে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স রে হচ্ছে। টিচাররা তো আমাদের স্কুলে কি হয় সব সময় হচ্ছে ফার্স্ট পিরিয়ডের টিচাররা হচ্ছে এখনো সেই আগেকার মতো করে আমাদের অ্যাটেন্ডেন্সটা নেয়, যে খাতা কলমের মাধ্যমে, যার ফলে সেখানে 10 থেকে 15 মিনিট টাইম এমনিতে লস হয়ে যায়। কিন্তু আমরা যদি এই কার্ডের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নিই, আমাদের সেই টাইমটা লস হবে না। যার জন্য প্রত্যেকটা টিচারের কাছে এরকম একটা কার্ড থাকবে। সে যখন এই কার্ড দিয়ে পাঞ্চ করবে, প্রথমে এরকম একটা লাইট ব্লিঙ্ক হবে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে তার অ্যাটেন্ডেন্সটা হয়েছে। আর এবং তার নামটা যে গুগল শিটে এই জায়গায় এন্ট্রি যাবে, যে লাইভ ডেট সহ দেখতে পাচ্ছেন 14ই জানুয়ারি এত টাইমে এই নামটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এটা গেল আমাদের রোবটের একটা ফিচার্স। এন্ড সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে পালস মনিটাইজ করতে পারে। যখন কোন স্টুডেন্ট তার যেভাবে ফিঙ্গারটা দেবে, তখন দেখেন ডিসপ্লেতে তার পালস রেট শো করে, ঠিক আছে। আর আরেকটা এর ফিচার্স আছে হচ্ছে ফায়ার অ্যালার্ম, যা এখন আমাদের কিছু করে সেরা খুলে ফেলছে, তাই সেটা দেখানো এখন সম্ভব হচ্ছে না। এই ছিল আমাদের এই রোবটের একটা ছোটখাটো ফিচার। এখন আমরা আসিছি কোন স্কুল এটা ভাইয়া? আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। এখন আমরা আছি আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে। এখন আমরা তাদের প্রজেক্টটা দেখবো তারা কি বানিয়েছে, এবং আমাদের সামনে সেই স্কুলের ক্লাস 10-এর এক স্টুডেন্ট আছে, সে আমাদেরকে এক্সপ্লেন করে বলবে তাদের এই প্রজেক্টটা সম্পর্কে। হ্যাঁ, আপনি যদি একটু এক্সপ্লেন করে বলতেন তাহলে ভালো হতো প্লিজ। আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের সমাজ গড়ে উঠছে বিভিন্ন প্রযুক্তির সাথে, যেমন এআই আছে, অনেক কিছুই আছে, কিন্তু সবকিছু কিন্তু ইলেকট্রনিক্স বিদ্যুতের মাধ্যমে চলে এবং জ্বালানির মাধ্যমে চলে। সবকিছুর মূলে আছে জ্বালানি। কিন্তু একটা সমস্যা নিয়ে কেউ ভাবছে না, সেটা হলো পরিবেশ দূষণ। আমাদের সমাজ প্রতিনিয়ত দূষিত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে। আমরা যখন গাড়ি চালাচ্ছি, যখন আমরা বিদ্যুৎ তৈরি করছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, আমরা প্রচুর পরিমাণের কার্বন ডাই অক্সাইড নির্গত করছি। এটা আমাদের সমাজের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে কিভাবে কার্বন ডাই অক্সাইড অথবা যে ফসিল ফুয়েল আছে ওগুলোর বিকল্প হিসেবে আমরা পর্যায় সারণীর মূল যে পরমাণুটা আছে, অণুটা আছে, হাইড্রোজেন, ওটা ব্যবহার করতে পারি জ্বালানি হিসেবে। আমরা যখন হাইড্রোজেনকে জ্বালাই, তখন সেটা মূলত পানি উৎপন্ন করে। হাইড্রোজেন জ্বলবে, তাপ শক্তি উৎপন্ন করবে, এবং তার সাথে পানি উৎপন্ন হবে, কোনো কার্বন ডাই অক্সাইড হবে না। ভাই, আপনারা কি শুধু এটা এক্সপ্লেন করে বলবেন মডেল হিসাবে, নাকি আপনারা প্র্যাকটিক্যালিও এটা দেখাতে পারবেন আমাদেরকে? আমরা প্র্যাকটিক্যালিও দেখাতে পারবো যে আমি বলি যে আমরা হাইড্রোজেন উৎপন্ন করব। যখন হাইড্রোজেন উৎপন্ন করার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন হবে। তো আমরা ইলেকট্রিসিটিটা কিভাবে তৈরি করবো? যে ঢাকা শহর আছে, যেসব শহরাঞ্চল আছে, আমরা জানি যে শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না। আমাদের যে চলাচলে যে শক্তি উৎপন্ন হয়, আমরা রাস্তা এমন ভাবে বানাবো যাতে রাস্তা থেকে ইলেকট্রিসিটি তৈরি হতে পারে। যেমন আমি এখানে দেখাচ্ছি, এটা একটু ধরো। জি, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমরা এমন ভাবে বানাবো যে এটা থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, এবং দেখতে পাচ্ছেন এই যে আমরা যখন হাঁটবো এইভাবে কারেন্ট উৎপন্ন হবে, এবং সেই ইলেকট্রিসিটিটার মাধ্যমে আমরা প্রডিউস করবো হাইড্রোজেন। এই যে এই সাইডে যেটা আছে, এখান থেকে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে এই যে এখানে অক্সিজেন তৈরি হচ্ছে এবং এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এই যে আর এছাড়াও আমরা সোলার প্যানেল ইউজ করব। সোলার প্যানেলের মাধ্যমে আমরা এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা কেমন করে কি প্রসেসে উৎপন্ন হচ্ছে সেটা যদি আরেকটু ভালো করে আমাদের দর্শকদের বলতেন তাহলে ভালো হতো। আমরা যখন আমরা জানি পানির ভিতর দিয়েও কিন্তু ইলেকট্রিসিটি চলাচল করতে পারে, কিন্তু অত ভালো না। তো আমাদের পানিতে লবণ মেশাতে হয়, যাতে পানিতে আরো ভালো সুন্দরভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন হতে পারে, এবং সেখানে আমাদের ডিসি কারেন্ট অ্যাপ্লাই করতে হয়। ডিসি কারেন্টের মাধ্যমে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করতে পারি। ডিসির যে ঋণাত্মক আছে,
ঋণাত্মক নেগেটিভ থেকে আমাদের মূলত হাইড্রোজেন তৈরি হয় এবং পজিটিভ থেকে অক্সিজেন তৈরি হয়। আমরা জানি পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি, আমাদের এটার জন্য বিশুদ্ধ পানি দরকার। তো পানি মিনারেল করার জন্য আমাদের এখানে একটা সিস্টেম আছে যে বৃষ্টির যে পানি আছে আল্লাহ প্রদত্ত, ওইটা কিন্তু একদম সরাসরি মিনারেল ওয়াটার। আমরা সেই পানিকে সংগ্রহ করবো, এই যে এখানে দেখতে পারেন H2O লেখা, আমরা এই বৃষ্টির পানি মনে করি এখানে বৃষ্টি হবে, আমরা সেই বৃষ্টির পানিকে নিব এবং সেই পানির মাধ্যমে আমরা সেটা থেকে বিদ্যুৎ তৈরি করবো। এবং আমাদেরকে বিদ্যুৎ তৈরি করার জন্য কিন্তু মানে লবণও কিন্তু লাগবে আমাদের। ধন্যবাদ। আচ্ছা, আমরা এই যে মাত্র আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রজেক্টটা দেখলাম, তাদের উদ্যোগটা ভালোই ছিল। এখন আমরা পরবর্তী এক প্রজেক্টে যাব। বন্ধুরা, আমরা এখন আছি আন্দুলবাড়িয়া কলেজের সামনে। এখন আন্দুলবাড়িয়া কলেজের বড় আপুরা আমাদেরকে এখন তাদের প্রজেক্ট সম্পর্কে বলবে এবং এক্সপ্লেইন করবে। আপনি যদি একটু আপনার প্রজেক্ট সম্পর্কে বলতেন। জি, এটা হচ্ছে একটি নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আধুনিক গ্রাম। এটা এখানে আমরা সৌর বিদ্যুতের দ্বারা গ্রামটা পরিচালিত করতে পারি। এখানে দুইটা বাড়ি, এই দুইটা বাড়ি সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় এবং ওটা হচ্ছে একটি ওয়াটার ট্যাঙ্ক। ওই ওয়াটার ট্যাঙ্ক বৃষ্টির পানি আমরা সরবরাহ করে ওখানে আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারবো, উপযোগী করতে পারবো এবং যে কোনো কাজে লাগাইতে পারবো, ব্যবহার হতে পারবে সৌর বিদ্যুতের দ্বারা। এটা হচ্ছে একটি সম্মিলিত চাষ, এটা হচ্ছে পুকুর, ওর উপরে হাঁসের খামার, এটা একটা বাড়ি এবং এটা একটা গোয়ালঘর। এই গোয়ালঘরে যে আবর্জনাগুলো আমরা এখানে রেখে বায়োগ্যাস তৈরি করতে পারবো। আর এটা হচ্ছে একটা বাগান, যেখানে আমরা যে কোনো ধরনের সবজি চাষ করতে পারবো। আর এই যে বায়োগ্যাস তৈরি করতে পারবো, এই বায়োগ্যাসটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে, এটা সৌর বিদ্যুতের দ্বারা। এটা হচ্ছে একটি টারবাইন, এই টারবাইন প্রকৃতির বাতাসে ঘুরবে এবং এর দ্বারা সৌর বিদ্যুৎ তৈরি হবে। এই বায়ু বিদ্যুৎ এবং এই বায়ু বিদ্যুৎ এখান থেকে আমরা এখানে টেনে এই আদর্শ স্কুলটি পরিচালনা করতে পারবো। এটা হচ্ছে একটি এটা একটি ধান ক্ষেত, যেখানে সৌর বিদ্যুতের মাধ্যমে হচ্ছে ধান খেতে সেচ প্রকল্প ব্যবস্থা চালু করা হয়েছে। আর এটি একটি হচ্ছে আলোকপাত, যে আলোকপাতে বিভিন্ন ধরনের এই যে ধান খেতে যে পোকামাকড় গুলো হয় সেগুলো আলোকপাতে ধরা পড়বে। এটি করা সম্ভব। এটা একটি নবায়নযোগ্য আধুনিক টারবাইন। এটা আমাদের 2025 সালে চুয়াডাঙ্গা জেলাতে 2025 সালে প্রকল্পটা কার্যকর শুরু করা হয়েছে। আমাদের না তুললে ভালো হয়। হচ্ছে আপনাদের এই প্রজেক্টের মূল লক্ষ্যটা কি এবং এই প্রজেক্টটা বাস্তবায়ন করা কতটা সম্ভব? এই প্রজেক্টের মূল লক্ষ্য যে এখন বিদ্যুতের ঘাটতি আছে, এটা সৌর বিদ্যুতের দ্বারা আমরা করতে পারবো, কারণ এখন আমাদের বিদ্যুতের প্রচুর ঘাটতি। সৌর বিদ্যুৎ দিলে আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারবো। আর এটা একটা বাড়ি, এই বাড়িতে সৌর বিদ্যুৎ করতে মোট খরচ হতে পারে 50 থেকে 70 হাজার। জি, আর এটা হচ্ছে একটা গ্রাম, এই গ্রামের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা কারেন্ট করতে পারে 3 থেকে 4 ইউনিট, আর এটা কারেন্ট করতে পারে 10 ইউনিট। এটা আমরা করছি কারণ আমাদের বিদ্যুতের ঘাটতি আছে, সৌর বিদ্যুৎ দিলে এটা পূরণ করতে পারবো। বর্তমান বিশ্বে প্রচুর পরিমাণ বিদ্যুতের ঘাটতি আছে, যে বিদ্যুতের ঘাটতির কারণে আমরা এই সব সৌর বিদ্যুৎ দিয়ে এগুলো বাস্তবায়ন করতে পারবো। অনেক খরচ কম হবে। আপনার কি মনে হয় যে আমাদের দেশে বাস্তবায়ন করা ঠিক হবে? কারণ আমাদের দেশের যে অবস্থা, আমরা এখনো খাদ্যতেও স্বয়ংসম্পূর্ণ না, বয়েজেও তো আছে, তারপরেও কিন্তু সেই অনুযায়ী আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী এখানে কি এটা বাস্তবায়ন করা আমাদের জন্য কি মানে ঠিক হবে? আপনাদের কি মতামত? অবশ্যই এটা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকাতে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। যেমন বর্তমানে চুয়াডাঙ্গাতে এই যে এটা বাস্তবায়ন করা হচ্ছে এবং বাগেরহাট, খুলনা, এখানে বিভিন্ন ধরনের অঞ্চলে এগুলো বাস্তবায়ন করা অলরেডি চলছে। 2025 সালের প্রকল্পে এগুলো চলতেছে। আচ্ছা আপু, ঠিক আছে। আমাদের আন্দুলবাড়িয়া কলেজের আপুরা অনেক সুন্দর উপস্থাপন করলো, তার প্রজেক্টটাও অনেক ভালো ছিল। তাহলে এখন আমরা আপুদের বিদায় জানিয়ে এখন আরেকটা নতুন প্রজেক্টে এবারে আমরা আন্দুলবাড়িয়া কলেজের পরিবারে চলে আসছি। কোন স্কুল এটা? কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ে। এখন কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ভাই আমাদের সামনে আছে, তিনি হচ্ছে তার এই প্রজেক্টটা এক্সপ্লেন করবে, কেমন করে এটি কাজ করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তাহলে ভাই আপনি আপনার প্রজেক্টে তুই এক্সপ্লেন করে আমাদের দর্শকদের শোনাতেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমাদের এটা হলো বুর্স ওয়্যার গেম। এখনকার বাচ্চারা অনেক সময় অনলাইনে ব্যস্ত থাকে, যার কারণে অনলাইনে থাকার কারণে তাদের মানসিক ক্ষতি হতে পারে। সঠিক উত্তর। তাদের এই জন্য এই যন্ত্রটা আমরা বানিয়েছি, যার কারণে বাচ্চারা এটা খেলে অনেক মজা করতে পারে। ইতিমধ্যে এটা
মিস্টার বিন গেমেও অনেক সময় দেখেছেন আপনারা। এটা হলো আমাদের একটা গ্রাম, এই গ্রামে অনেক আচ্ছা আচ্ছা ভাইয়া, এই গেমটা কেমন করে খেলা হবে আর সেটা যদি আপনি প্র্যাকটিক্যালি আমাদের দেখাতেন তাহলে ভালো হতো, আমাদের দর্শকদের তাহলে তার একটু বেশি আগ্রহ পেত। ভাই ইঞ্জিনিয়ার বাড়ি নেই, অতি দুঃখের সাথে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার বাড়ি না তাহলে ওটা বাদ রাখলাম, আপনি পরের প্রজেক্টটা আছে এক্সপ্লেন করেন। এইটা আমাদের একটা স্কুল, এই স্কুলে আমাদের এই দেখেন বন্যার ইয়ে রয়েছে, এইখানে বন্যা হলে সনকে দেবে সেই জিনিসটা। এখানে আমাদের রয়েছে রাত্রে ক্লাস যদি হয় তার জন্য ল্যাম্পপোস্ট রয়েছে, ল্যাম্পপোস্টটা হঠাৎ ভেঙে গেল কি করব, আমাদের এটা বন্যার ইয়ে, এখানে এটা কাপালি বন্যা হবে, বুঝছেন? এটা আমাদের, আপনি এবার রাখতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে এখানে বন্যায় হচ্ছে অ্যালার্ম দেবে, মানে এটা কাজটা করবে কেমন করে? কাজটা করবে এই ঘরের ভিতরে সবকিছু প্রসেস দেওয়া আছে, এটা করতে হলে আমাদের ঘরটা খুলে একটু দেখাতে হবে, বুঝেছেন? আমরা ঘরটা তো খোলা সম্ভব না, সেই জন্য আমাদের বাইরে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখতে পারেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, মোটামুটি ভালো এক্সপ্লেন করলে, ভাই একটু ফানি করে ছিল, একটু আমাদের বিনোদনও দিয়েছে এক্সপ্লেনের সাথে, প্রজেক্টের সাথে সাথে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে আসি, এটা কোন স্কুল? জীবননগর থানা সরকারি, হ্যাঁ, জীবননগর পাইলট থানা সরকারি বালিকা বিদ্যালয় এর সামনে আছি, এবং এই স্কুলের আপুরা আমাদেরকে হচ্ছে তাদের এই প্রজেক্টে এক্সপ্লেন করে দেখাবে তারা হচ্ছে কি বানিয়েছে। তাহলে আপু, আপনি আমাদের দর্শকদের আপনার প্রজেক্টটা এক্সপ্লেন করে বলেন। এটা হলো আগ্নেয়গিরির উদ্গীরণ। আগ্নেয়গিরি হলো প্রাকৃতিক ভাবে এটি হলো নার্ভাস, আমি কি বলবো, এটা একটা এই প্রজেক্টে এখানে দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ তেমন ভাবে আগ্নেয়গিরির উদ্গীরণ কিংবা ভূমিকম্পের সাথে তেমন ভাবে পরিচালিত নয়, যার কারণে আমরা এই প্রজেক্টটি এখানে তৈরি করেছি। এটা সম্মুখ উদাহরণের মাধ্যমে বাংলাদেশের মানুষ এ সম্পর্কে সচেতন হবে এবং পূর্ববর্তী কিছু পরিকল্পনা নিয়ে প্রস্তুত থাকবে। আচ্ছা, এই প্রজেক্টের আপনাদের এই আগ্নেয়গিরির মূল উদ্দেশ্য কি বললেন? যাতে মানুষজন আগে থেকে আগ্নেয়গিরি সম্পর্কে সচেতন হতে পারে, সেটাই। বাট মানুষজন হচ্ছে এটার মাধ্যমে প্রপারলি ভাবে বুঝবে কেমন করে যে আগ্নেয়গিরিটা হচ্ছে এখন ইয়ে হতে পারে, বিস্ফোরণ বা এর সম্পর্কে। মানে বললাম, মানুষজন হচ্ছে কেমন করে বুঝতে পারবে যে এখন আগ্নেয়গিরিটা বিস্ফোরণ হতে পারে বা এর মানে কি কি ক্ষতি হতে পারে, মানে ইত্যাদি এসব বিষয়। আগ্নেয়গিরি বিস্ফোরণ হওয়ার আগে মানুষ আগে থেকে বুঝতে পারে। এর মূল কারণ হচ্ছে আগ্নেয়গিরি যখন বিস্ফোরণ হবে তার আগে থেকে ছোটখাটো ভূমিকম্প হওয়া শুরু করে। আশেপাশে এলাকাবর্তী মানুষগুলো বুঝতে পারে যে আস্তে আস্তে ভূমিকম্প হবে। আর হচ্ছে আগ্নেয়গিরির ফলে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে, যেমন সুবিধার মধ্যে রয়েছে আগ্নেয়গিরির ফলে আপনার আগ্নেয় শিলা তৈরি হয়, যেগুলো বিদেশে রপ্তানির মাধ্যমে আমাদের আর্থিক সচ্ছলতা হতে পারে। আবার আগ্নেয়গিরির ফলে আপনার বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। তারপরে আগ্নেয়গিরির ফলে আপনার বিভিন্ন জায়গায় আগুন ধরে যেতে পারে। যেমন বর্তমানে যদি আমরা দৃষ্টিতে তাকাই তাহলে আমরা জানি যে লস অ্যাঞ্জেলসে বা ক্যালিফোর্নিয়াতে এখন দাও দাও করে দাবানল জ্বলতেছে, যার একমাত্র কারণ হচ্ছে আগ্নেয়গিরি। আচ্ছা আপু, আপনি না আগ্নেয়গিরি এক্সপ্লেন করলেন, এখানে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের প্রজেক্ট আছে, সেগুলোর বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। এটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রিজ, মানে আমাদের দেশে বিভিন্ন কলকারখানা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তৈরি হয়। সেই ওয়েস্ট গুলো থেকে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হয়। আমাদের এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো যে এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা তৈরি হবে সেটা এই চিমনি পাইপের মাধ্যমে স্থানান্তর করে এই কার্বন শোষক সেটি শোষণ করে বিশুদ্ধ বাতাস বা বিশুদ্ধ জল বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হবে, যার এটার মূল উদ্দেশ্য হলো যে এটি পরিবেশ বান্ধব এবং জলবায়ুর উপর কোনো প্রভাব ফেলে না। সঠিক উত্তর। আর হচ্ছে আপু, এদিকেও তো দেখছি আরো অনেক ধরনের প্রজেক্ট আছে, এগুলার বিষয়ে কি কিছু বলতে চান?
আচ্ছা আপু আপু আমাদের এই দুইটা প্রজেক্ট সম্পর্কে এক্সপ্লেন করে বললো, তাও অনেক সুন্দর বলেছে। এখন আমরা আরেকটা নতুন স্কুলের দিকে যাব। এবারে আমরা আছি উথলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এখন এই স্কুলের ভাইরা আমাদেরকে তাদের প্রজেক্টটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন করে দেখাবে। একটু ভাইদেরও আপনি একটু দেখান কে কে আছে এদের ভিতর। আচ্ছা ভাইয়া, আমাদের দর্শকদের আপনি আপনার প্রজেক্টটা কি কাজ, কেমন করে কি করবে সেটা এক্সপ্লেন করে একটু বলেন। আমাদের এটা হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিং ফ্যাক্টরি এর মডেল, যেটার মাধ্যমে আমরা হচ্ছে অপ্রয়োজনীয় যেসব প্লাস্টিক থাকে যেটা আমরা পরিবেশকে দূষিত করে সেটা ব্যবহার করে কাঁচামাল হিসেবে ব্যবহার করে সেটার মাধ্যমে আমরা গলিয়ে ফের নতুন করে নতুন প্লাস্টিকের পণ্য তৈরি করে সেটা আর ব্যবহার করতে পারি, যার ফলে আমাদের পরিবেশ দূষণও কমবে, পরিবেশের বর্জ্য পদার্থও কমবে। এটা হচ্ছে আমাদের লেজার যুক্ত সিকিউরিটি সিস্টেম, যেটা ব্যবহার করে আমরা লেজার লাইট ব্যবহার করে যেটা মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বা ইয়েতে আমরা সিকিউরিটি বাদে আমরা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করতে পারি, সক্রিয় করতে পারি, যেটা প্রবেশের মাধ্যমে চারিদিক থেকে প্রবেশের মাধ্যমে এটা একটা অ্যালার্ম বেজে উঠবে, আলোর বাধা এতে অ্যালার্ম বেজে উঠবে, লেজারের বাধা পেলে অ্যালার্ম বেজে উঠবে। আর এটা হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি উৎপাদন কেন্দ্রের মডেল, যেটা ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে যে আমরা শক্তিতে রূপান্তর করে হচ্ছে স্বল্প খরচে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। যেমন আমরা সূর্যের আলো যেটা প্রাকৃতিক সম্পদ, যেটা ব্যবহার করে আমরা হচ্ছে সৌরশক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর করে রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি, যেটা আমাদের জন্য স্বল্প এবং আজীবন কিয়ামত পর্যন্ত এটা সূর্যের আলো আমরা পাবো। এটা আমাদের স্বল্প খরচে পাওয়া যাবে। এবং বাতাস যেটা আমাদের প্রাকৃতিক সম্পদ, যেটা সবসময় থাকে আমাদের পরিবেশের সাথে, এবং যেটা ব্যবহার করে আমরা টারবাইন ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি, যেটা আমাদের স্বল্প খরচে অনেক বেশি উৎপাদনশীল। ধন্যবাদ। এখন আমরা চলে আসলাম বিসিকে এমপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, এবং এই স্কুলের আপুরা আমাদেরকে তাদের প্রজেক্ট সম্পর্কে বলবে, আমাদের দর্শকদেরকে তাদের প্রজেক্টটার কি কাজ, এটা কেমন করে আমাদের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কেমন করে এটা আমাদের উপকারে লাগতে পারে। তাহলে আপু আমাদের দর্শকদেরকে আপনি আপনাদের প্রজেক্ট সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমরা বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আজকে আমাদের প্রজেক্টটি আধুনিক ও বসবাসযোগ্য নগরী, যেখানে আছে ব্লক নির্মাণ দালান এবং তার পাশে আছে একটি স্কুল, যার পরে আছে ছাদ বাগান, এখানে আছে ফার্টিলাইজেশন প্রসেসিং ফ্যাক্টরি এবং এখানে আছে প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরি এবং তার পাশে আছে কাল্টিভেশন এন্ড পাওয়ার জেনারেশন এবং এখানে আছে অ্যাকোভেনি ফার্মেসি সিস্টেম। আমাদের ব্লক নির্মাণ দালান তৈরি করার কারণ হচ্ছে বর্তমানে বিশ্বে 58% পরিবেশ দূষণ হচ্ছে কলকারখানা ধোঁয়ার কারণে। সাধারণ যে ভবনগুলো এগুলো তৈরি করতে ইট, বালি, সিমেন্ট এবং অন্যান্য উপকরণের প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি ব্লক নির্মাণ দালান তৈরি করি তাহলে দেখা যাচ্ছে মোটা বালি, চিকন বালি এবং সিমেন্ট হলে এ ধরনের ভবন নির্মাণ করা যাবে। এতে পরিবেশ দূষণ অনেক কমে আসবে এবং বৃষ্টির যে পানি সাধারণত ছাদে পড়ে অপচয় হয়, এই পানিটা আমরা অপচয় না করে একটি সেন্সর বসিয়ে ওয়াটার ট্যাঙ্কে রাখতে পারি এবং নিত্যদিনের সকল কাজে এই পানি ব্যবহার করতে পারি। এই সেন্সরটি কাজ শুরু করবে। আপনি বললেন এই যে একটা সেন্সর ইউজ করতে পারি পানিগুলো সংরক্ষণ করার জন্য, এই জায়গাটা আমরা কি সেন্সর ইউজ করতে পারি সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি সেন্সর বাদে একটি মোটর বসিয়ে সুন্দর করে এখানে পানি আনতে পারেন। এটি আমাদের নিত্যদিনের সকল কাজে ব্যবহার করতে পারবেন, এতে পানি অপচয় কম হবে এবং ভূগর্ভস্থ চাপ কমে আসবে। এখানে আমাদের স্কুল বর্তমানে পৃথিবীতে দেখা যাচ্ছে ভূমির পরিমাণ অনেক কমে এসেছে, তো আমরা আমাদের স্কুলের ছাদটি ফাঁকা না রেখে যদি এখানে একটি ছাদ বাগান করি তাহলে দেখা যাবে এখান থেকে আমরা প্রয়োজনীয় সকল কিছু পাবো এবং গাছ পরিবেশ বান্ধব, পরিবেশের ভারসাম্য রক্ষা এটি সাহায্য করবে। এখানে প্রধান গেটের পাশাপাশি আছে একটি স্যানিটেশন গেট, যেটি শুধু করোনার সময় নয় বরং সারা বছরই এই গেটটি আমাদের কাজে আসবে। এই স্কুলে প্রবেশ করার সময় প্রত্যেকে এই স্যানিটেশন গেটের মাধ্যমে স্কুলে প্রবেশ করবে, এতে করে তারা সবাই সুস্থ থাকবে। এখানে আছে অর্গানিক ওয়েস্ট, যার মানে হচ্ছে পচনশীল আবর্জনা। এই পচনশীল আবর্জনা এবং এখানে যে গরুর ফার্মটি আছে, গরু যে বজ্র ত্যাগ করবে, এই দুইটি একসাথে আসবে ফার্টিলাইজেশন প্রসেসিং ফ্যাক্টরিতে। এখানে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেটজাত হয়ে জৈব কম্পোস্ট সার তৈরি করা হবে, যেটি আমাদের ফসল এবং গাছে দিয়ে উৎপাদন বাড়াতে পারি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে 80% লোক কৃষি নির্ভরশীল, তো আমরা যদি কম্পোস্ট সার ব্যবহার করি তাহলে আমাদের
মাটি দূষণ হবে না এবং যে অণুজীবগুলো আছে তাদের কোনো ক্ষতি হবে না। পাশাপাশি ফলন বৃদ্ধি পাবে, নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধ করতে পারবো। এবং যে আছে ইনঅর্গানিক ওয়েস্ট, এগুলো আমরা যাবে প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরিতে। প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরিতে যে এগুলো রিফাইন হয়ে আসবে, প্রথমে এগুলো যাবে গার্বেজ ট্যাঙ্কে। এখান থেকে প্লাস্টিক গুলো গরম পানিতে ধৌত করা হবে এবং পাঠানো হবে কম্প্রেসর ট্যাঙ্কে। কম্প্রেসর ট্যাঙ্ক থেকে পাঠানোর সময় বায়ু প্রবাহের মাধ্যমে প্লাস্টিক গুলো শুকানো হবে। তারপরে যাবে অ্যাশ ট্যাঙ্ক। অ্যাশ ট্যাঙ্ক রিফাইন যুক্ত প্লাস্টিক গুলো গ্রহণ করবে এবং যে প্লাস্টিক গুলো রিফাইন হবে না সেগুলো আমরা মোমের পোকা লার্ভাতে বিনষ্ট করে ফেলে দিব। তারপরে আছে লিকুইড ট্যাঙ্ক এবং এরপর যাবে গ্যাস ট্যাঙ্কে। তারপরে আমাদের ব্যবহারযোগ্য নতুন প্লাস্টিক বের হয়ে আসবে। এটি আমাদের ব্যবহারের জন্য আদর্শ একটি প্লাস্টিক, এতে করে খরচ কমবে এবং পরিবেশ দূষণও কমে আসবে। তারপরে এখানে আছে কাল্টিভেশন এন্ড পাওয়ার জেনারেশন। বর্তমানে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গেছে, যার কারণে গাছগুলো বেঁচে থাকা দূর হয়ে পড়েছে। তো যে 50% তাপ গাছ শোষণ করে, সে 50% তাপ ধানকে শোষণ করবে। এবং যে 50% তাপ ধানকে শোষণ করবে না, আমাদের জন্য ক্ষতিকর, সেটি আমাদের সোলার প্যানেল নিবে। এতে করে কমপক্ষে 20 বছর সার্ভিস দিবে এবং এই সকল ল্যাম্পপোস্ট গুলো এতে জ্বালিয়ে আমরা বিদ্যুৎ খরচ কমাতে পারবো। এবং আমরা করব প্লাস্টিক নির্মিত রোড, যেটি সাধারণ রোডের তুলনায় অনেক বেশি মজবুত এবং সাশ্রয়ী। এই রোডটি বর্তমানে গাজীপুরে 100 মিটার হয়েছে এবং 2023 সালে বাকি 64 জেলায় 1 মিটার করে করার অনুমোদন করা হয়েছে। এবং তারপরে আছে অ্যাকোভেনি ফার্মেসি সিস্টেম, যেটি মাটি ছাড়া গাছের একটি চাষ পদ্ধতি, যাকে বলা হয় ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার। এখানে পানি ও গাছের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে, যেখানে গাছ যে বর্জ্যটা ত্যাগ করবে সেটি মাছ নিয়ে বেড়ে উঠবে এবং মাছ যে অ্যামোনিয়া ত্যাগ করবে এটি গাছের পুষ্টি উপাদানের কাজে আসবে। অনেক সময় দেখা যায় গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাচ্ছে না, হারিয়ে ফেলছে। তো সেই সময় আমরা বাসাবাড়ি যে উপকরণগুলো ফেলে দিই, যেমন কলার খোসা, ডিমের খোসা এবং তরকারি অন্যান্য উচ্ছিষ্ট অংশ, তো আমরা সেগুলো ফেলে না দিয়ে যদি রোদে শুকিয়ে ঝুড়ো করে গাছে দিই, তবে গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান আবার ফিরে পাবে। ধন্যবাদ সবাইকে। কিছু কোয়েশ্চেন ছিল। জি বলেন। যে অ্যাকুইফায়ারটা আপনি বললেন, এটার মানে কাজটা কি? আর আছে যে স্যানিটেশন গেটের যে কথাটা আপনি বললেন আমাদেরকে, এটা হচ্ছে প্রসেসিং সিস্টেমটা কেমন, এটা কেমন করে স্যানিটেশন সিস্টেমটা করবে, সেটা যদি আর একটু এক্সপ্লেন করে বলতেন। ভাইয়া, এই স্যানিটেশন গেটে এখানে আমরা একটি ক্যামেরার মাধ্যমে স্ক্যান করার একটি পরিকল্পনা করছি। যখন এখানে কোনো ব্যক্তি আসবে তখন এটি স্ক্যানের মাধ্যমে অটো কিছু স্যানিটেশন হয়ে যাবে তার বডিটা এবং সে ভিতরে প্রবেশ করবে। আর কোনো কোশ্চেন? না, ঠিক আছে, আমাদের আপুরা খুব সুন্দর এক্সপ্লেন করলো, তাদেরকেও ধন্যবাদ এত সুন্দর একটা এক্সপ্লেন করার জন্য আমাদেরকে।